আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাস শেষে আগের মতোই সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। গতকালকে সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছিলাম সাক্ষ্য আইনের 65 খ। 65 খর বিষয়টি হলো যে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর বা ডিজিটাল মাধ্যমে যে সকল বিষয় সংরক্ষণ করা হয়েছে সে সকল বিষয় আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 65 খতে বিষয়টি উল্লেখ করা আছে। আমরা আজকে 67 ধারার বিষয়টি আলোচনা করব। 67 ধারার বিষয়টা কি? যে কোনো একটা দলিল কোনো এক ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত। অর্থাৎ আমাদেরকে আগে বুঝতে হবে দলিল কাকে বলে। দলিল মানেই কিন্তু জমির দলিল নয়, এটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ কোনো একটা দলিল তুমি নিজে লিখেছো, অর্থাৎ একটা লেখা তুমি লিখেছো না তোমার স্বাক্ষর, সেটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? তো সাক্ষ্য আইনের 67 ধারার মধ্যে যে কথাটি বলেছে যে কোনো একটি দলিল কোনো এক ব্যক্তি দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়ে থাকলে যে ব্যক্তি দ্বারা উহা স্বাক্ষরিত বা লিখিত হয়েছে তাহা যে সেই ব্যক্তির লেখা বা স্বাক্ষর তাহা প্রমাণ করিতে হইবে। কিভাবে? দলিল আদালতে হইলেই তাহা সাক্ষ্য গৃহীত হয় না, বা লিখন এবং স্বাক্ষর সম্পাদন প্রমাণ করিতে হয়। তো এখানে ধরে নেওয়া যাক আপনি একজন সাব ইন্সপেক্টর, রাস্তায় একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন, সাথে একজন আসামিকেও গ্রেপ্তার করেছেন। তো আপনি ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করেছেন। ওই জব্দ তালিকায় উপস্থিত জনসাধারণের দস্তখত নিয়েছেন। তাহলে ওই যে জনসাধারণ দস্তখতটা দিয়েছে, আপনি যে জব্দ তালিকা প্রস্তুত করেছেন, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? মানে আপনার হাতের লেখা বা আপনার স্বাক্ষর কিভাবে প্রমাণ করা যেতে পারে যে ওটা আপনারই লেখা বা স্বাক্ষরটা আপনার? তো সাক্ষ্য আইনের 67 ধারায় বলছে যে ব্যক্তির স্বাক্ষর এবং লেখা, অর্থাৎ তোমার লেখা বা আপনার লেখা, তোমার লেখার সাথে যে প্রশ্ন উঠেছে আদালতে, তোমাকে উপস্থিত করতো, তোমার যে লেখাটা সম্পর্কে তর্ক সৃষ্টি হয়েছে সেই লেখার সাথে তর্কিত স্বাক্ষর এবং লেখার বিষয়ে সাক্ষ্য দ্বারা, অর্থাৎ তুমি যেটা লিখেছো ওই সম্পর্কে তোমার সাক্ষ্য দ্বারা। দ্বিতীয়ত বলেছে যখন তুমি এটা লেখো এবং তোমার স্বাক্ষর এর সাথে যারা পরিচিত তাদের স্বাক্ষর দ্বারা, তাদের সাক্ষ্য দ্বারা। এরপরে বলছে দলিল লেখকের যে দলিলটা লিখেছে তার সাক্ষ্য দ্বারা। তৃতীয়ত কোন স্বীকৃত প্রমাণিত দলিল লেখার সহিত যে বিশেষজ্ঞ মতামত দেয় তার জবানবন্দি দ্বারা। প্রয়োজন বোধে আদালতে তর্কিত হাতের লেখার সাথে স্বীকৃত হাতের লেখার তুলনা করে অভিমতে আসতে পারে। এখানে টোটাল বক্তব্যটা হলো যে ক নামক ব্যক্তির হাতের লেখা এবং কয়ের স্বাক্ষর সম্পর্কে আদালতে একটা মামলা চলছে। প্রকৃতপক্ষে যে ওই লেখাটি কয়ের বা স্বাক্ষরটি কয়ের তা প্রমাণ পদ্ধতি আলোচনা করুন। অর্থাৎ প্রকৃতপক্ষে একটা লেখা ওই ব্যক্তির কিনা, ওই স্বাক্ষরটা ওই ব্যক্তির কিনা, কিভাবে আমরা প্রমাণ করব ওই লেখাটা সেই ব্যক্তির বা ওই স্বাক্ষরটা সেই ব্যক্তির? তো সাক্ষ্য আইনের 67 ধারার মধ্যে কথাটি বলেছে যে ওই লেখাটা যার, তাকে আদালতে হাজির করে তার সাক্ষ্য নিয়ে, তার জবানবন্দি নিয়ে এটা প্রমাণ করা যেতে পারে। এরপর কিভাবে যাবে? ওই লেখাটা যে লিখেছে, ওই লেখাটা যে লিখেছে, দেখা গেল তুমি লেখছো, স্বাক্ষর করো নাই,
তুমি যে লেখছো, ওই তুমি যে লেখলা, তোমার লেখাটা তোমার জবানবন্দি নিয়েও আদালতে সেটা প্রমাণ করা যেতে পারে। এরপরে যেটা হলো যে, যে তর্কিত লেখা, অর্থাৎ যার হাতের লেখার কথা বলা হয়েছে, যে এই তোমার লেখার সাথে যারা পরিচিত আছে তাদের সাক্ষ্য নিয়েও ওই তোমার হাতের লেখাটা প্রমাণ করা যেতে পারে। এরপরে কি বলছে, যে আহ এই তর্কিত লেখার সাথে, তর্কিত লেখার সম্পর্কে বিশেষজ্ঞের মতামত, অর্থাৎ বিশেষজ্ঞ কর্তৃক পরীক্ষা করে প্রমাণ করা যেতে পারে ওই লেখাটা বা ওই স্বাক্ষরটা তোমার। এরপরে কি আছে, আদালত নিজেও, তুমি যখন সাক্ষ্য দিতে গেছো, তোমার সই নিয়ে তর্কিত লেখার সাথে তুলনা করেও এটি প্রমাণ করতে পারে প্রকৃতপক্ষে ওই যে লেখাটা সম্পর্কে তর্কের সৃষ্টি হয়েছে, সইটার সম্পর্কে তর্কের সৃষ্টি হয়েছে, সেটা তোমার। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। রোহল, কি কিছু বোঝো এই প্রশ্নগুলা? জি স্যার। না বুঝলে বলবা। কারো কোনো সমস্যা আছে 67 ধারা নিয়ে? সাইফুল বা নাজমুল, কারো কোনো? ক্যামেরা, না ক্যামেরাগুলো স্যার, না। সবাই যদি বন্ধ করো, খারাপ দেখা যায়। হ্যাঁ বলো, মালিকুল, কিছু না স্যার, বলবা? না। না স্যার। দলিল দলিল লিখিত স্বাক্ষর এর অভিমত বললে 47 ধারা, আর অভিমত দলিল কথা আসবে না, কোনো অভিমত অভিমতের আর এখানে কিছু প্রমাণের না। কথা বললে 67। এখানে বক্তব্যটা হলো তুমি যেটা লেখছো, এই স্বরেও অক্ষরটা তুমি যে পরীক্ষার খাতায় লেখো, এই লেখাটা যে তোমার লেখা, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? তোমার জবানবন্দি নিয়ে এটা প্রমাণ করা, তোমার জবানবন্দি নিয়ে প্রমাণ, হ্যাঁ তোমার এটা লেখা, জি স্যার, তোমাকে দেখানো হবে হ্যাঁ, তোমার লেখা, হ্যাঁ আমার লেখা। বুঝতে পারছি। এরপরে যারা তোমার হাতের লেখার সাথে পরিচিত আছে তাদের জবানবন্দি নিয়ে তোমার লেখাটা প্রমাণ করা যেতে পারে, তোমার স্বাক্ষরটা প্রমাণ করা যেতে পারে। আদালত তর্কিত বিষয় সম্পর্কে পুনরায় তোমার কাছ থেকে লিখিত নিয়ে আগের লেখার সাথে তুলনা করে সেটা প্রমাণ করা করতে পারে। আর বিশেষজ্ঞের মতামত নিয়েও এটা প্রমাণ করতে পারে, বা যে ব্যক্তি দলিলটা লিখেছে তার জবানবন্দি নিয়েও এটা প্রমাণ করতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ জি স্যার, বুঝতে পারছি। কোনো একটা দলিল কোনো এক ব্যক্তি দ্বারা লিখিত হয়েছে বা স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ ওটা যে তারই লেখা, এটা কিভাবে প্রমাণ করব? তারই যে সই, এটা কিভাবে প্রমাণ করা যাবে? বলছে এই যে 5টা উদাহরণ, এই 5টি ভাবে সেটা প্রমাণ করা যেতে পারে। কি নলসিটি ঝালকাঠি, কিছু বুঝছো? নাই? কি সালে, কিছু বুঝছো স্যার, নাকি সালে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার, এখানে একটা প্রশ্ন আসে না, যে ওই যে প্রশ্নটা, যে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় কিনা, না, এই যে দলিলের 67 এক বিষয়বস্তু, আর দুই। দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা কখনোই প্রমাণ করা যেতে পারে না। এখানে হাতের লেখাটা তার কিনা, ওই ওই যে দলিলের লেখাটা তার কিনা সেটা প্রমাণ করা যায়, কিন্তু দলিলের মধ্যে কি কি আছে এটা কখনোই কারো জবানবন্দি দিয়ে প্রমাণ করা যাবে না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা এটা হলো তোমার হাতের লেখা কিনা, বা তর্কিত একটা হাতের লেখা কিনা, হাতের লেখা। আর দলিলের বিষয়বস্তু সম্পর্কে এখানে কথা। বিষয়টা বুঝতে পারছো? ওইটা লেখা কিনা, আর দলিল এইটা সেই দলিল, সে জায়গা জমি লিখে দিয়েছে, এটা তার প্রমাণ। এইটা মৌখিক সাক্ষ্য দ্বারা কখনোই প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে দালিলিক সাক্ষ্য দিয়ে, তো এটা প্রমাণ। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে। আর কারো কিছু আছে এটা সম্পর্কে বলার? আমরা না স্যার। 67 ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, অর্থাৎ এখানে আমরা দেখলাম তোমার হাতের লেখা কিভাবে প্রমাণ করা যেতে পারে, আর ওখানে বলছে ডিজিটাল স্বাক্ষর।
তোমার একটা স্বাক্ষর যে ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত করা আছে সেটা কিভাবে প্রমাণ করতে হবে? বলছে একটি নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে যদি কোনো গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ডে লাগানো থাকে বলিয়া অভিযোগ করা হয়, এই ধরনের ডিজিটাল স্বাক্ষরটি গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর তা প্রমাণ করিতে হইবে। অর্থাৎ কাকে প্রমাণ করতে হবে? তোমাকেই প্রমাণ করতে হবে ওই স্বাক্ষরটা তোমার। সেটা এই ডিজিটাল স্বাক্ষরটা তোমাকে, তাকেই তা প্রমাণ করতে হবে। কে? যদি অভিযোগ করা হয় যে, অর্থাৎ যে অভিযোগ করবে তাকেই এটা প্রমাণ করতে হবে, তা না, তোমাকেই প্রমাণ করতে হবে। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ আমাদের এরকম গুরুত্ব না, আমাদের ধারাটা গুরুত্বপূর্ণ। কিন্তু 68 ধারার একটা বিষয় ছিল ওখানে, আগের অনেকগুলো প্রশ্ন আসছিল, আমরা ওটাতে না যাই। প্রত্যয়নকারী পাওয়া যায় না সেক্ষেত্রে, এবারে ইয়াকারী, আমরা চলে আসি 74 ধারায় চলে আসি। সরকারি দলিল সংজ্ঞা লিখুন। সরকারি দলিল কাকে বলে? 73-এর খ আবার আছে, অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা স্বীকার করা বা প্রমাণিত না। দরকার নেই। সরকারি দলিল কোন কোন বিষয়গুলো সরকারি দলিলের অন্তর্গত, বা সংজ্ঞা লিখুন সরকারি দলিল। তো এখানে কি বিষয়টি বলা আছে যে সরকারি দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের, সরকারি সংস্থা বা ট্রাইব্যুনালের, বাংলাদেশের যে কোনো অংশের বা কমনওয়েলথ বা বিদেশের বিদেশি রাষ্ট্রের আইন প্রণয়নকারী, বিচার এবং শাসন বিভাগীয় কোনো সরকারি কর্মকর্তার কাজ বা লিপিবদ্ধ বিবরণ গঠন করে। বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত বেসরকারি দলিলের লিপিবদ্ধ বিবরণ সবগুলাই সরকারি দলিল। কি কথা বললো? এই সরকারি দলিলে আমরা দেখা যায় এতগুলো দিছি, আমরা অনেকগুলো লিখছি, অনেক সরকারি দলিল কাকে বলে এক সময় আমরা অনেকগুলো লিখেছি, কিন্তু না, এখানে মূলত সরকারি দলিলের যে কথাটি বলা আছে যে সরকারি দলিল বলতে ওই দলিলটাকে বোঝানো হয়েছে যে কোন সার্বভৌম কর্তৃপক্ষের, অর্থাৎ আমাদের দেশের সরকারি সংস্থা বা আদালতের বা ট্রাইব্যুনালের, বাংলাদেশের যে কোনো অংশের, কমনওয়েলথের অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেগুলো আদান প্রদান হয়ে থাকে, বিদেশি রাষ্ট্রের আইন প্রণয়নকারী, বিচার শাসন ব্যবস্থা বা কোনো সরকারি কর্মকর্তার কাজ বা কাজের লিপিবদ্ধ বিবরণ গঠন, বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত বেসরকারি দলিলের বিবরণ। এটা হলো তোমার যে জায়গা জমি আছে, এই জায়গা জমিতে তো বেসরকারি দলিল, এই দলিলটা যখন সরকারিভাবে সংরক্ষিত করা থাকে তখন এটাকে সরকারি দলিল বলা হয়। 74 ধারা, আমরা এটা 74 ধারার বিষয়টা হলো সরকারি দলিল কাকে বলে। আচ্ছা, বেসরকারি দলিল, বেসরকারি দলিল বলতে কি বুঝেন? এরকম প্রশ্ন যদি কখনো আসে, নাজবুল সিআইডি, বেসরকারি দলিল বলতে কি বুঝেন, তাহলে আমরা কি উত্তর দেব? সরকারি দলিল সাক্ষ্য আইনে 75 ধারায় উল্লেখ আছে সরকারি না, দলিল আমরা লিখবো, ব্যতীত বাকি। সাক্ষ্য আইনে 75 ধারায় উল্লেখ করা আছে। 74 ধারা অনুযায়ী যে সকল দলিলকে সরকারি দলিল হিসেবে গণ্য করা হয়েছে, এ ব্যতীত সকল দলিল সকল দলিলকে বেসরকারি বেসরকারি দলিল দলিল বলে। হিসাবে গণ্য করা হবে। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? কি, কারো কোনো মন্তব্য আছে কোনটা বেসরকারি দলিল? জসিম? না স্যার। আর হ্যাঁ, খবরের কাগজ এটা সরকারি দলিল না বেসরকারি দলিল? সরকারি দলিল। 75 ধারা আসলে খবরের কাগজ তো এমসিকিউ তো সরকারি আসছিল দলিল। স্যার, হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ তো আসছিল। খবরের কাগজ কিভাবে সরকারি দলিল হয়? খবরের কাগজ কি সরকারি ভাবে ছাপানো হয়েছে নাকি? কি আইনুল, খবরের কাগজ কি সরকারি দলিল? না স্যার, ওটা তো সরকারের সাথে কোনো সংশ্লিষ্টতা নয় স্যার। আদালতের রায় সরকারি দলিল। আদালতের রায় সরকারি দলিল স্যার।
আমাদের এজাহার এটা সরকারি দলিল, কেস ডায়েরি সরকারি দলিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রেমপত্র লিখছেন, এটা কোনো সরকারি দলিল না। এগুলো বুঝতে হবে। আমরা এখানের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাই। 67 ধারাটা আমাদের জন্য আজকের জন্য গুরুত্বপূর্ণ, 76 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূল এজাহার হারিয়ে গেলে বা নষ্ট হলে অনুসরণীয় পদ্ধতি কি। কোনো একটি আদালতে বিচার কাজ পরিচালিত হচ্ছে, সেখানে যদি মূল এজাহারটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফটোকপি এজাহার ব্যবহার করা যাবে কি, বা মূল দলিলের ন্যায় মূল দলিলের ন্যায় সার্টিফাই কপি ব্যবহার করা যাবে কি যাবে না, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে 76। সার্টিফাই কপি বা নকল কপি কোনটা, মূলটার থেকে হুবহু নকল করা হয়েছে, কিন্তু সেখানে সত্যায়িত করা হয়েছে। কে সত্যায়িত করেছে? ওই দলিলটা যে ব্যক্তি সংরক্ষণ করার দায়িত্ব সেই কর্মকর্তা স্বাক্ষর করেছে, তাহলে সেই ধরনের দলিলটা আদালতে গ্রহণযোগ্য। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। নাজবুল একটু পড়ো তো 76 ধারাটা কি বলছে। সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। বলো। সরকারি দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারি কর্মচারী উক্ত দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন। কোনো ব্যক্তি চাইলে উপযুক্ত ফি আদায় করিয়া সেই দলিলের একটি অনুলিপি সেই ব্যক্তিকে দিবেন হুম। এবং তৎসহ নকলটি নিম্নভাগে এই মর্মে একটি প্রত্যয়ন ব্যক্তিকে যেটা দিবেন। আমরা বলি সত্যায়িত করে দেয় না, এই যে সত্যায়িত করে দেয় যেটা আর কি, সেটা এখানে বলা হয়েছে, সত্যায়িতর কথা বলা হয়েছে এখানে। 76 ধারার বক্তব্যটা হলো সরকারি দলিলের হেফাজতকারী, অর্থাৎ যে ব্যক্তির নিকট সরকারি দলিলটা সংরক্ষণ করা হয়েছে, হেফাজতকারী অর্থাৎ একটা, ধরে নেওয়া হোক একটা এজাহার, এজাহারটা কে হেফাজত করতেছেন? সার্কেল অফিসে হেফাজত করতেছেন। সার্কেল অফিসার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, যিনি কিনা প্রত্যয়ন করার মতো ক্ষমতাবান। তো কথাটা কি হচ্ছে, সরকারি দলের হেফাজতকারী প্রত্যেক সরকারি কর্মচারী উক্ত দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন কোনো ব্যক্তি, অর্থাৎ যে কোনো ব্যক্তি, ওই ব্যক্তি সার্টিফাই করতে পারবেন, যে কিনা চেক করে দেখতে পারেন কি কি আছে না নাই, যার আইন যাকে ক্ষমতা দিয়েছে, চাহিদা অনুসারে উপযুক্ত ফিস আদায়পূর্বক উহা নকল সেই ব্যক্তিকে দিবেন। অর্থাৎ কোর্টের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার আদালতের রায়, যেমন আমরা যদি আজকে আলোচনা করি যে আহ, দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করি, বা এক ব্যক্তির যে সাজা হয়েছিল বা খালাস পেয়েছিল এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে, তো এই যে তার যে দণ্ড এবং খালাস প্রমাণের পদ্ধতি, সিআরপিসির কত ধারায় আছে? 500 কত? 511 স্যার। 11। আচ্ছা, 511 স্যার। তাহলে 511 ধারায় যে বলা হয়েছে যে ওই ব্যক্তিটা পূর্বে খালাস পেয়েছিল না দণ্ডিত হয়েছিল, কিভাবে তার কিভাবে প্রমাণ করা যাবে, বলছে যে আদালত ওই মামলাটা রায় দিয়েছিল, সে আদালতেই তার নথিপত্রগুলো সংরক্ষণ করা আছে। এই নথিপত্রের সার্টিফাই কপি আপনি নিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দিতে হবে, অর্থাৎ ফি দিতে হবে। ফি না দিলে আপনাকে ওই টাইপের খরচ, স্টাম্পের খরচ দিবে না। আপনি রেভিনিউ স্টাম্প দিয়ে, তাই নগদ টাকা নাই, আপনি রেভিনিউ স্টাম্প কিনে আদালতে আবেদন করলে আপনাকে সার্টিফাই করবে। তো বলছে ওই সার্টিফাই কপিটা এখানে দাও। সেখানে কে আবেদন করবেন? সরি। তো এখানে আমরা যে বিষয়টা দেখি যে কোর্টের থেকে সার্টিফাই কপি, তাহলে সার্টিফাই কপিতে দস্তখত করবেন কে? যে কর্মকর্তার
আওতায় এই নথিটা সংরক্ষিত আছে তিনি। এই জন্যই বলছে যে উপযুক্ত ফিস আদায়পূর্বক ও নকল সেই ব্যক্তিকে দিবেন এবং এই মর্মে প্রত্যয়ন করে দিবেন যে নকলটি উক্ত দলিল বা উহার অংশ বিশেষ যাহা প্রযোজ্য। এবং অবিকল নকল অর্থাৎ যে আদেশটা হয়েছে মূল যে আদেশ তারই এটা নকল। উক্ত প্রত্যয়নে সংশ্লিষ্ট কর্মকর্তার তারিখ এবং স্বাক্ষর নাম সহ সে কোন পদের কর্মকর্তা সেটা উল্লেখ করতে হবে এবং এইভাবে প্রত্যায়িত উক্তরূপ নকল সহিমর্কিত নকল বলিয়া অভিহিত হবে। যে কর্মকর্তা তার সাধারণত কর্তব্য পালনকালে উক্তরূপ নকল সরবরাহের কর্তৃত্ব সম্পন্ন তিনি এই ধারার অর্থ অনুসারে উক্তরূপ দলিলের হেফাজতকারী বলিয়া গণ্য হইবেন। তার মানে যদি কখনো প্রশ্ন আসে যে ফটোকপি এজাহার কি আদালতে প্রমাণ করা যায় বা ব্যবহার করা যায়, একটা প্রশ্ন হঠাৎ করে মনে হলো, এজাহার বাদী বিবাদী উভয় কি আদালতে ব্যবহার করতে পারেন? কি পারেন নাকি? জি স্যার। জি স্যার বলেন। পারে। কত ধারায় পারেন? কি নাজমুল? সিআর 154 পিআরবি 243 বিধিতে স্যার। অর্থাৎ এই এজাহারটা শুধু বাদীর জন্য না, তো বাদী বিবাদী উভয়ই এজাহারটা আদালতে ব্যবহার করতে পারবেন। বাদী ব্যবহার করবেন ঘটনাটি প্রমাণের ক্ষেত্রে, আসামি পক্ষ নির্দোষ প্রমাণের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। আরেকটা প্রশ্ন হলো, একই ঘটনায় যদি একাধিক মামলা হয় সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? এটা কত ধারা বা পিআরবি কত? আমার কথা কি বুঝতে পারছো? একই ঘটনায় যদি একাধিক মামলা হয়, এটা কি তোমরা জানো? কি আমার এটা কথা বুঝতে পিআরবি পারছো না নাই তোমরা? স্যার। সিআরবি যায়নি, সিআরপিসি 35 ধারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললাম মালিকুল? না স্যার, পিআরবি যায় না। সিআরপিসি কত? সিআরপিসি 35 ধারা বলছে স্যার, একই মামলা বিভিন্ন অপরাধ দণ্ডিত হলে তা অনুসরণ করবে। দণ্ডিতের কথা তো বলা হয়নি। কি বলো না বলো এখানে? মনে করো বর্তমানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? একই স্থানে অনেকগুলো ছাত্র মারা গেছে বা পুলিশ মারা গেছে। তো সেখানে 8-10 জন মারা গেছে, মনে করো 5 জন মারা গেছে। একজন মামলা করছে যে 5 জন মারা গেছে এইভাবে এইভাবে, একটা মার্ডার কেস। ওর মধ্যে একজনের পরিবার এসে আবার আলাদা একটা মামলা করছে, আর একজন একটা মামলা করছে। তা সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? একই ঘটনা 3টা মামলা যদি হয়ে যায়, এক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? কি করতে হবে এখানে? কে নাজমুল, এটা আইনুল তো মনে আছে? পিআরবি সঠিক জানা নাই স্যার, তবে এটা ওই 3টা মামলায় এক জায়গায় করে স্যার একটা রিপোর্ট হবে তদন্ত করে। পিআরবি 248 আছে। পিআরবি 248 স্যার, যদি অন্য থানা এলাকার মামলা হয় তাহলে না, সেটা না স্যার অনুসরণ। ওইটাই তো ঘটনা একই, এছাড়া তো আর কিছু নাই। ঘটনাটা হলো এখানে যে একসাথে যখন কয়েকটা থানায় মামলা হবে, ওই পুলিশ সুপার চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে সিদ্ধান্ত নেবেন যে কোথায় থেকে এই চূড়ান্ত রিপোর্টটি আদালতে প্রেরণ করবে। তাই অন্যগুলো কিন্তু বাতিল হবে না, ওইটার সাথে এগুলো সম্পৃক্ত হবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন তুমি কি করবা? মনে করো এই যে আমার এখানে ঘটনা ঘটেছে জায়াতে বাইপালে, এখানে আসলে এলাকায় যে ঘটনা ঘটেছে, মনে করো একসাথে অনেকগুলো, তো তার সবগুলো মিলে একটা মার্ডার কেস হয়েছে।
সেখানে আসামি 50 জন আনুমানিক। আবার তার পরিবার এসে মামলা করছে, সেখানে আবার অন্য আসামি 60 জন। আরেকজন এসে তার ছেলের জন্য মামলা করছে, সেখানে আসামি আবার 70 জন। কিন্তু ওই ঘটনাতে একটা মামলা রুজু হয়েছে অলরেডি। তাহলে কি হবে? এরকম ঘটনার ক্ষেত্রে কি হবে? পিআরবি 248-এর বক্তব্য যেটা এখানে বলা আছে যে এরকম ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু একই জেলায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তিনি এই প্রতিবেদন পুলিশ রিপোর্ট দাখিলের ক্ষেত্রে তিনি নির্দেশ দিবেন, পুলিশ সুপার, যে কোনটি আদালতে দাখিল হবে, আর অন্যগুলো চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে। এই চূড়ান্ত রিপোর্ট দাখিল হয় এটার সাথে সম্পৃক্ত করার জন্য লিখবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। দেখা গেল একটা হত্যা মামলা হয়েছে, একসাথে 5 জনকে হত্যা করা হয়েছে, অলরেডি একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পর সেখানে 25 জন আসামি। পরবর্তীতে ওখানকার মধ্যেই একজনের পরিবার এসে অভিযোগ দায়ের করতে আসলেন। আপনি অফিসার ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? আপনি একটা থানার অফিসার ইনচার্জ, আপনার থানা এলাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে, সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে 5 জন লোক নিহত হয়েছে। এই সংক্রান্তে আপনার থানার একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে বাদী হয়ে 150 লোকের নামে হত্যা মামলার অভিযোগ দায়ের করেছে, বা আপনি আপনার সাব ইন্সপেক্টরের আবেদনের প্রেক্ষিতে একটা হত্যা মামলা রুজু করেছেন। পরবর্তীতে এই মামলার যে ভিকটিম, তার ভাই এসে এতজন আসামির নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করতে এসেছে। আপনি অফিসার ইনচার্জ হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করবেন? কি করবে? এটা কঠিন প্রশ্ন, কিন্তু আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? কি আইনুল, জি স্যার, বুঝতে পারছি স্যার। কি করবেন? এই ক্ষেত্রে স্যার, যেহেতু আগে একটা মামলা রুজু হয়েছে স্যার, সেহেতু এই যে পরবর্তীতে এজাহারটা দিল স্যার, এই এজাহারটা একটি আবেদনের মাধ্যমেই বা একটা প্রতিবেদনের মাধ্যমে কোর্টকে অবহিত করতে হবে স্যার, যে উক্ত বিষয়ে এই মামলা রুজু অবহিত হয়েছে। করার পরে আপনার করণীয় কি? আপনি এটাকে গ্রহণ করবেন, গ্রহণ করে জেডিতে নোট দিবেন। জি নোট স্যার। দেওয়ার পর এই কাগজখানা তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণের ব্যবস্থা নেবেন, এবং তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কারণ এজাহার একবার দাখিল করলে, অর্থাৎ একবার মামলা রেকর্ড হয়ে গেলে, এই মামলাটি বাতিল করার কোনো সুযোগ নাই, পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তবে সংযোজন করা যাবে। কি? যে সকল বিষয় বাদ পড়েছে সেটা আপনি সংযোজন করতে পারবেন। কিভাবে? তার জন্য কি আলাদা কোনো মামলা রেকর্ড হবে? না। তাহলে আবেদনের প্রেক্ষিতে কি হবে? তদন্তকারী কর্মকর্তা যখন অফিসার ইনচার্জ তার নামে এই কাগজটি প্রাপ্ত হয়ে তার নামে হাওলা করবেন, তখন তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা নেবেন? তিনি আদালতকে অবহিত এবং তার মামলার ডকেটের সাথে এই পরবর্তীতে প্রাপ্ত আবেদনখানা যুক্ত করবেন। এছাড়া কিছু আছে? না স্যার, কিন্তু না যে স্যার। স্যার, হ্যাঁ। এখানে যে ঘটনাটা ঘটলো, একই ঘটনা তো, একই সময় তিনটা মামলা হয়েছে। এখন অফিসার ইনচার্জের কথা বলি। অফিসার ইনচার্জ তো জানে না, মামলা নিয়ে আসছে, তুমি না নিয়ে তো পারবে না। অফিসার যদি বলে স্যার এই ঘটনা, তখন তো অজ্ঞাতনামা 200 লোকের নামে বা 2000 লোকের নামে মামলা দিয়ে গেছে, এখন তো এজাহার দিচ্ছে, তা তুমি নিবে না? কি করবে তুমি?
অজ্ঞাতনামা 10-12 হাজার লোকের নামে একটা হত্যা মামলা হয়েছে, তার মধ্যে মনে করো যে 50 জনের নামে এজাহারে আছে। পরবর্তীতে তো মামলা তো হয়ে গেছে, 5 জন লোক মারা গেছে, তার মধ্যে একজনের পরিবারের লোকজন এসে আরো 200-300 লোকের নামে থানায় অভিযোগ নিয়ে আসলো। অফিসার ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? আপনি তো একই ঘটনা দ্বিতীয় মামলা নিতে পারেন না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আবার একই ঘটনায়, এখানে বহুত ভেজাল আছে, একই ঘটনায় 5 জন মারা গেছে, একজনের এজাহারে 60 জনকে আসামি করা হয়েছে, আর একজনের এজাহারে আলাদা 60 জনকে আর আসামি করা হয়েছে, কিন্তু ঘটনা তো একটাই। তাহলে কি হলো? মামলাটারও ক্ষতি হলো, ওর সাথে এর মিললো না। মিললো? যাক, এগুলা ক্রিটিক্যাল প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে। তা আমরা যেটা আলোচনা করতেছিলাম, সে ধারা, যে মূল এজাহার হারিয়ে গেলে, অর্থাৎ ফটোকপি কোনো এজাহার বা ফটোকপি কি আদালতে মূল দলিলের ন্যায় ব্যবহার করা যায়, বা সত্যায়িত কপি আদালতে ব্যবহার করার পদ্ধতি আলোচনা করব, এটি 76 ধারায় উল্লেখ করা আছে। আমরা এখানে না যাই, আমরা 80 ধারার একটা তোমাদের এমসিকিউ আসছিল, সেটা হলো কোনটা? 80 ধারার বিষয়। স্যার, হ্যাঁ, তাহলে স্যার ওই সার্টিফাইড কপি স্যার 76 ধারা ব্যবহার করা যাবে না 77 ধারায়? 76 ধারায়। 77-এ আলাদা বিষয়, 76-ই তো বলা আছে কিভাবে তুমি ব্যবহার করবা। 77-এর বক্তব্য আলাদা। এই যে কার কাছে কি শিখছো, এ তো মুশকিল। 77 ধারার বক্তব্য টোটালি আলাদা। 77-এর জাবেদা নকল বা সইমোহর নকল উপস্থিত করিয়া দলিল প্রমাণ, এটা কোথায় আর ওইটা কোথায়, কি যে বুঝাবো তোমাদেরকে। আচ্ছা, আমরা চলে আসি 80 ধারায়। এটা এমসিকিউ তে আছে, লিপিবদ্ধকৃত সাক্ষ্য হিসেবে উপস্থাপিত দলিল সম্পর্কে অনুমান। যাক, এটা আমাদের এরকম, এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা যেটা দেখব, 90 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 90 ধারা, 90 ধারার বক্তব্যটা কি? আমরা 90 ধারার বক্তব্যটা একটু দেখবো। কি যে কবরে, এই জিনিস 2-3 বার করে লেখা দিয়েছে। হ্যাঁ, একই জিনিস 2-3 বার করে লিখে দিচ্ছে, বুঝছো? নতুন বই, অথচ কিছুই করার নেই। আচ্ছা, আমরা 90 ধারায় আসি, এটা পরীক্ষার মধ্যে আসছিল। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। আর সেখানে আসছিল যে 5 বছরের প্রশ্ন আসছিল, যে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। এটা আসছিল, আসছিল কি জানো? কি বলা আছে? কোন দলিল 30 বছরের পুরাতন বলিয়া বুঝিতে দেওয়া হয় বা প্রমাণ করা হয় এবং তা সংশ্লিষ্ট মোকদ্দমার পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজত থেকে উহা দাখিল করা হয়, তখন আদালত ধরিয়ে নিতে পারেন যে সে দলিলের স্বাক্ষর এবং অন্যান্য সকল যে ব্যক্তির হস্তাক্ষর বলিয়া বুঝিতে দেওয়া হয়েছে, সেই সেই ব্যক্তির হস্তাক্ষর এবং দলিলটি সম্পাদিত প্রত্যায়িত, যেখানে আদালত ধরিয়ালে। মানে বক্তব্যটা হলো, তোমার কাছে যদি 30 বছরের কোনো পুরাতন দলিল থাকে, তাহলে মনে করতে হবে ওই দলিলটা তোমারই দলিল। তাহলে 30 বছর তোমার কাছে এটা কিভাবে থাকে? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কি নাজবুল, আমাদের স্যার পরীক্ষায় যেটা বুঝতে পারছি। আসছিল, আমাদের পরীক্ষায় আসছিল পরীক্ষায় 5 আসছিল 5 বছর বছরের পুরাতন ডিজিটাল রেকর্ডের অনুমান। ডিজিটাল রেকর্ড, এটা এমসিকিউ আসছিল। আহ লিখিত আসতে পারে যে কত বছরের ডিজিটাল রেকর্ড, পুরাতন মানে ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত কত বছরের রেকর্ড আদালতে গ্রহণযোগ্য, কত বছর পর্যন্ত। যেমন সাক্ষ্য 3 ধারায় আমরা দেখলাম ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন।
এই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড কত বছর পর্যন্ত ধরা যাবে? বলছে যে 5 বছর এই জন্য বলছে যে যেখানে কোনো একটি ডিজিটাল রেকর্ড 5 বছরের পুরাতন বলে প্রমাণিত হয়, এমন কোন হেফাজত থেকে উত্থাপিত হয়েছে। অর্থাৎ ডিজিটাল মাধ্যমে যদি 5 বছর যাবত কোনো দলিল সংরক্ষিত করা হয়ে থাকে, ধরে নিতে হবে এই দলিলটি সঠিক, যে ব্যক্তির দখলে ছিল সেটা তারই। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? কি? হচ্ছে স্যার। জি স্যার, বুঝতে পারছেন। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা অনেকগুলাই করতেছি। তাহলে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ কোনটা? আজকের গুরুত্বপূর্ণের মধ্যে 67 ধারা গুরুত্বপূর্ণ। আজকের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো 74 ধারা সরকারি দলিল, 76 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ 90-এর ক, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন তোমাদের বক্তব্য কি? বলো। 90 ধারা আরেকবার একটু বলেন স্যার। 90 ধারার বক্তব্যটা হলো যে 30 বছর যাবত একটা পুরাতন দলিল, অর্থাৎ কোনো একটা দলিল কোনো একটা ব্যক্তির দখলে 30 বছর যাবত সংরক্ষিত আছে এবং সেখানে তার দস্তখত আছে, ধরে নিতে হবে ওই দলিলে যে স্বাক্ষর সেই ব্যক্তিরই বা যাদের দখলে আছে তাদের কারো স্বত্বাধিকারের। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ যেমন আমরা সাক্ষ্য আইনের 53 ধারায় কি বললাম, যে আসামি একজন ভালো চরিত্রের লোক, তার দ্বারা খারাপ কাজ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, সে একজন ভালো মানুষ। তো এই 30 বছর যাবত যার দখলে একটা দলিল আছে, ধরে নিতে হবে যে এই দলিলের যে বিষয়বস্তু আছে সেটা সঠিক, এবং এই দলিলের যে বিষয়বস্তু উল্লেখ করা আছে এই সম্পদের মালিক ওই দলিলওয়ালা ব্যক্তিটাই। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। কারণ 30 বছর তুমি যদি তোমার দলিলের খোঁজ খবর না নাও, অনুরূপ ভাবে 90-এর পথে যে কথাটি বলেছে যে 5 বছর যাবত ডিজিটাল মাধ্যমে যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, এই সকল যদি কাউকে আহ কোনো পরিদর্শনের জন্য দেওয়া হয় বা বুঝতে দেওয়া হয় বা আদালতে কোনো প্রমাণের জন্য উপস্থিত করা হয়, তাহলে এটি যে 5 বছর পর্যন্ত সংরক্ষিত করা হয়েছে, এটি যার দখলে ছিল, যে এটা উপস্থাপন করতেছেন, সেটি তাদেরই। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, ঠিক আছে। আমরা কালকে রাত্রে যেটা আলোচনা করব সেটা 101 থেকে শুরু করব। আজকের কার কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। রহুল, তোমার নিয়ে বড় চিন্তা। রহুল, আমার কথা কি তুমি বোঝো? জি স্যার, বুঝতেছি স্যার। 2 দিন আমি একটু ঝামেলায় ছিলাম স্যার। তোমারে ওই প্রোটেকশনে থাকতেও দেখছি, বোঝো আর না বোঝো কোনো উত্তরও দাও না, ওই মাথা নিচু করে চলছো। এখনো যদি এই অবস্থায় করো, পাস তো করা লাগবে। একটু পড়ো, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আর এবার যে পড়া পরীক্ষা লাগবে। হবে, এবার পরীক্ষা জেনে রাখবা আমার ছাত্ররা ভালো রেজাল্ট করবে। এটা আমি জোর গলায় বলতে পারি, যদি লিখতে পারে। কারণ আমি সিনেমা স্টাইলের বহু প্রশ্ন দিছি, এটা আমার মতো কেউ তৈরি করতে পারে না। আমি ঘটনাস্থলে একটা প্রশ্ন এমন ভাবে তৈরি করবো মানুষ আমারে তাকায় থাকবে, এটা কিন্তু অন্যরা পারে নাই। কি থাকে আইনুল? স্যার। সিনেমা স্টাইলের নাটক, মানে প্রশ্ন তৈরি করার কারিগর একমাত্র আমি। আমার কাছ থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই জন্য কথাটা বলছি যে যদি একটু মাথায় ঢোকে তাহলে তুমি এটা বুঝতে পারবা। কারণ তোমাদের পরীক্ষা কঠিন হবে, নিম্ন পদস্থ তো। আর 2 নম্বর, তোমাদের প্রতি একটা আক্রোশ আছে। তারপরেও তোমাদের পরীক্ষাটা ভালো হবে এ কারণেই অনেকেই এবার পরীক্ষার দিকে মনোযোগ দিতে পারেনি, তারা এখনো আন্দোলন নিয়ে আছে। এরপরেও এরা ঠিক হবে না। আজকে একজন ফোন দিয়েছিল, স্যার আমাকে তো বদলি করে দিছে। কয় স্যার এরকম ভিডিও ফুটেজ টুটেজ দেখে আমি ভালো হয়েছে। আমি জানি
কয়েকদিন পরে ওনার একটা পাতলা কাগজ চলে যাবে ওনার নামে, কিছু করার নেই। তো এই মানে ওই যে মানুষই বলে না যে যৌবনের তাড়নায় মানুষ অনেক অপরাধ করে, পরবর্তীতে মাপ চায়, এগুলো মাপেরও কিছু নাই। আমরা যাক, আল্লাহ পাক রহম করুক, যারা আমার ছাত্র, যারা আমার কাছে পড়ছে সব সময়, সেদিনও আমরা কিন্তু ক্লাস নিছি, কিন্তু তোমাদেরকেও আমরা, তোমরা যে যাও নাই এই জন্য তোমাদেরকে আহ, আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করছে। হ্যাঁ বলো, কার কি বলার আছে বলো। স্যার এখন যারা ডিউটি পোস্টিং হচ্ছে আবার আমরা তো এই বিপদে পড়বো না তো না স্যার? তোমাদের না, তোমাদেরকে তো পোস্টিং করানো হয়েছে জনস্বার্থে, এবং তোমাদের কোনো খারাপ হিসেবে পোস্টিং করে নাই, বুঝতে পারছো? তার ভয় তো লাগে যে ডিএমপি যে বিভিন্ন মামলা মোকদ্দমা কখন কি ঢুকায় কি করে, তখন যে কে কোন থানায় আছে। হ্যাঁ, আমরা তো এখন মনে করেন এই যে আমার ইতেতে কাগজ দিচ্ছে যে 23 তারিখের ভিতরে জয়েন করতে হবে। হ্যাঁ, এখন 23 তারিখের ভিতর জয়েন করতে হবে, এ কারণেই যে তোমাদের তোমরা পোস্টিং যে জয়েন করবা, তারপরে তোমাদের ওরিয়েন্টেশনের ব্যবস্থা আছে, এরপর তো অন্য লোক আবার আরো পোস্টিং হবে, বুঝতে পারছো না? এই জন্য কথাটা বলছি। জি কারো স্যার। কিছু বলার আছে তোমাদের? স্যার হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল স্যার, জামিন পাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের আইনগত অধিকার বর্ণনা করুন। এটা কি স্যার ওই যে 496 497? দেখো, এই জামিন পাওয়ার ক্ষেত্রে আইনগত অধিকার, এখানে 496 বলা আছে, জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া তার অধিকার আছে। আর জামিনের অযোগ্য অপরাধে সেই ব্যক্তির জামিন পাওয়ার অধিকার আছে যদি কিনা সে ব্যক্তিটা হয়ে থাকে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, কিংবা শারীরিকভাবে অসুস্থ। কথাটা কি বুঝতে পারছেন না বোঝো নাই? জি স্যার। কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে? স্যার হ্যাঁ, এটা এমসিকিউ আসে স্যার, ওই এমসিকিউ সঠিক মনে নাই আমার, যে কত টাকার দলিল হইলে আপিল নাকি এরকম প্রমাণ করা লাগে না, এরকম একটা এমসিকিউ আসে স্যার। না এরকম নাই। প্রশ্ন যেটা আসে যে আহ, মানে তুচ্ছ ঘটনার আপিল নাই, এরকম আসে। দলিল সম্পর্কে একটা প্রশ্ন আছে স্যার, যে কত টাকার দলিল নেই, এরকম একটা আসে স্যার। আমার এটা জানা নেই ভাই, সবগুলো তো আমার জানা থাকে না, আমি আসলে সবকিছু জানি না। যেটা জানি না এটা স্বীকার করলে কোনো সমস্যা আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হলো হ্যাঁ বলো। পরীক্ষায় দেখা গেল স্যার একটা প্রশ্ন আসছে, তো পরীক্ষার প্রশ্নটার বডিটা আমি পারি কিন্তু হয়তো ধারাটা আমার মনে নাই, সেক্ষেত্রে বডি লেখলে কি কোনো নাম্বার পাবো না, কিনা? বডি লিখলে কোনো নাম্বার পাবা না, ধারা দিয়ে দুই দুই লাইন লিখলেও নাম্বার পাবা, কিন্তু ওখানে লিখলে হবে না। হুম, জি স্যার। আর কারো কিছু? স্যার হ্যাঁ, ডিগ্রি, আরজি এগুলো কি সরকারি দলিল? আরজি। জি স্যার, ডিগ্রি, আরজি। ডিগ্রি তো সরকারি দলিল, ডিগ্রি তো আদালতের আদেশ, আরজি কোনো সরকারি দলিল না। আরজি মানে তোমার আবেদন, জি স্যার। বুঝতে পারছো? স্যার, হ্যাঁ, ক নামক আদালতে খ নামক ব্যক্তির বিরুদ্ধে একটি ডাকাতির ঘটনার বিচার চলছে। হ্যাঁ। খ নিজেকে নির্দোষ বলে আদালত দাবি করেন। ও আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত কোন বিষয়ের উপরে মামলার বিচার কার্য পরিচালনা করবেন স্যার? অনুমান, 4 ধারা। চার দ্বারা। হ্যাঁ, অনুমান।
আর কারো কিছু? আর না কারো কিছু বলার আছে? আচ্ছা, না থাকলে আমরা শেষ করি। হ্যাঁ, কে বলো? তার দর্শন জনিত কয়ের বিরুদ্ধে আদালতে বিচার চলছে। হ্যাঁ ভাই, তোমার কথা বোঝা যায় না। তোমরা এই কেন যে তোমাদের এই ইয়াগুলো ঠিক করো না? বিচার চলাকালীন আমরা victim-কে আমি কিচ্ছু বুঝি না তোমার কথা ভাই। যে আপন মানে এটা কি বুঝাবো আমি? আইনুল, শোনা যায় না স্যার প্রশ্নটা স্যার। শোনা যায় না স্যার। জসিম ভাই বোঝা যায় কয়ের না আইন আপনার কথা। প্রাসঙ্গিকতা। ভাই তুমি জানোই না যেটা এখন তোমার এটার তোমার প্রশ্নটা লিখে দিও, আমরা চেষ্টা করবো। হ্যাঁ ভাই, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, কালকে সকালে কথা হবে। নাজমুল, স্যার একটুখানি স্যার আহ, অনলাইন অনলাইন জিডির সাক্ষ্যগত মূল্যটা স্যার একটু কত দাঁড়ায় স্যার আমাদের? অনলাইন জিডির সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের 35 ধারা। জি স্যার, ঠিক আছে। আর কারো কিছু আওলাদ কিছু বলবা? না স্যার। ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ জি সব। স্যার, আল্লাহ হাফেজ। আমার কাছে যতটুকু পড়া তার চেয়ে নিজেরা বেশি করে পড়তে হবে এই কয়দিন। আন্দাজি একটা মাইনর অ্যাক্ট গুলো এমনি এমনি উঠাবা, দেখবা যে মুখস্থ হয়ে গেছে। যতক্ষণ সময় পাও এই কয়টা দিন একটু কষ্ট করো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।